রাজধানী কারওয়ান বাজার থেকে আটকের ঘণ্টা দুয়েক পর শর্ত সাপেক্ষে পরিবারের জিম্মায় সাংবাদিক মুন্নী সাহাকে ছেড়ে দেওয়া হয়। পুলিশ জানায়, সাংবাদিক মুন্নী সাহা শনিবার রাতে ১ টাকার খবরের অফিস থেকে বের হওয়ার পর বিক্ষুব্ধ কিছু লোকজন তাকে ঘিরে ধরেন এবং ছাত্র জনতার খুনি বলে আখ্যায়িত করে তাকে গ্রেফতারের দাবিতে স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে নিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে রাখা হয়। ছাত্র জনতা অভ্যুত্থানের হত্যা সহ কয়েকটি মামলা রয়েছে মুন্নী সাহার বিরুদ্ধে। গত ৬ অক্টোবর মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাব জব্দ করে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা শাখা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। অন্তর্বর্তী সরকারের যুব, ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, বহিরাগত শক্তি নয়, জনগণের ম্যান্ডেটই হবে ক্ষমতায় আসার একমাত্র অবলম্বন। ভারতের মদতপুষ্ট শেখ হাসিনার পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে উপদেষ্টা আসিফ আরও বলেছেন, পতিত স্বৈরাচারের সময় কুমিল্লাকে বিভিন্ন সময় বঞ্চিত করা হতো। এ অঞ্চলের দাবি করা কুমিল্লাকে প্রশাসনিক বিভাগ করার জন্য সব পদক্ষেপ নেওয়া হবে। বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার দুর্গারাম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক সংবর্ধনা অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ এসব কথা বলেন। অনুষ্ঠানে কুমিল্লা এবং অন্যান্য জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া মোট ৩৫ জন শহীদদের পরিবারকে অর্থ সহযোগিতা প্রদান করা হয়। অগ্রহায়ণের দিন যত যাচ্ছে ততই ম্লান হচ্ছে রোদের প্রখরতা ও সূর্যের উত্তাপ। সারা দেশে তাপমাত্রা কমছে, উত্তরের কয়েক জেলায় জেঁকে বসতে শুরু করেছে শীত। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে সারা দেশের তাপমাত্রা অনেকটা কমে কয়েক জেলায় শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। দিনাজপুর, রাজশাহী, নওগাঁ, মৌলভীবাজার সহ বিভিন্ন জেলায় প্রতিদিনই নামছে তাপমাত্রার পারদ। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.5 ডিগ্রি সেলসিয়াস। রাত যত গভীর হয় ততই কুয়াশাচ্ছন্ন হয় প্রকৃতি, এর রেশ থেকে যাচ্ছে সকালেও। সেই সঙ্গে কনকনে বাতাস ভেদ করে শ্রমজীবী মানুষের জীবনযুদ্ধ। শীতের তীব্রতা উপেক্ষা করে কর্মস্থলে ছুটছেন তারা। শুরু হয়েছে ছিন্নমূল দরিদ্র অসহায় মানুষের কষ্টের দিন। ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে যান চলাচল। বেড়া বাড়ার পর মিষ্টি রোদ পাওয়া গেলেও বিকেল গড়িয়ে সন্ধ্যায় অনুভূত হচ্ছে ফের গা শিউরে ওঠা ঠান্ডা। কুয়াশার কারণে উঠতি ফসল নিয়ে চিন্তিত কৃষকরা। শীতের ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে বাড়ছে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা। আমন মৌসুমে ধান ও চালের দাম বাড়িয়ে নতুন দর নির্ধারণ করা হলেও খুশি নন কুষ্টিয়ার মিল মালিক ও কৃষকরা। এরপরও লোকসানের কথা বলছেন মিল মালিকরা। সার, কীটনাশক সহ প্রয়োজনীয় উপকরণের দাম বৃদ্ধিতেও ক্ষোভ প্রকাশ করেছেন কৃষকরা। তবে জেলা খাদ্য কর্মকর্তা বলছেন, সরকারি নির্ধারিত দরে যথাসময়ে ধান ও চাল সংগ্রহ সম্পন্ন করা হবে। কুষ্টিয়া প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলীর পাঠানো রিপোর্ট। এরই মাঝে কৃষকের লুকানো স্বপ্ন। সোনালী আমন ধানে ছেয়ে গেছে কুষ্টিয়ার ফসলের মাঠ। দেখে মনে হয় যেন সোনার পারদ পড়ে আছে ধান খেতে। বাম্পার ফলন, ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ইতিমধ্যে চলতি বছর 2 টাকা বাড়িয়ে সরকার নির্ধারিত ধানের দাম প্রতি কেজি 33 টাকা এবং চাল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে 47 টাকা কেজি দরে। তবে এ নিয়ে অসন্তোষ কৃষকদের। ক্ষোভ, স্বার্থ রক্ষা হয়নি তাদের। দাবি জানিয়েছেন সরকারিভাবে ধানের দাম বৃদ্ধির। তাহলে সরকারের ধান কিভাবে দেবো? সরকার তো সারের বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না। সরকার রেট দিয়েছে এলো 22 টাকা, আসলে আপনার ড্যাপ হলো 28 টাকা, এলো ফসফেট 28 টাকা ইউরিয়া। এই যে একটা রেট দিয়েছে, কিন্তু পাবলিক বেচে হলো 50 টাকা কেজি ফসফেট। এখান থেকে ব্যাপারীরা আমাদের ধান 1400 টাকা মন বাড়ি পাত্তি নিয়ে যাচ্ছে। গাড়ি ভাড়া দিয়ে সরকারের কাছে আমরা কিভাবে ধান বেচবো? জোনের দাম বেশি, সারের দাম বেশি, অধিক জমি লিজের দাম বেশি, চতুর্দিক থেকে আমাদের তো লস। এদিকে চালকল মালিকদের মধ্যেও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তারা বলছেন, সরকারি নির্ধারিত দামে গুদামে চাল দিলে চরম লোকসান গুনতে হবে তাদের। মেল মালিকরা চাল দেওয়ার জন্য তারা সরকারের খাদ্যতে চুক্তি করছে, তারা চাল দেওয়ার জন্য আগ্রহী। এই মূল্যে চাল দিতে পারবে না বলে মেল মালিকরা আমাদেরকে জানিয়েছে, সংগঠনকে জানিয়েছে, এবং আমরাও এই মর্মে একটি চিঠিও জেলা খাদ্য নিয়ন্ত্রক বরাবর মাধ্যম হিসাবে প্রধান খাদ্য উপদেষ্টাকে আমরা বরাদ দিয়েছি। চলতি বছর জেলায় 19,100 মেট্রিক টন সিদ্ধ চাল, 6,700 মেট্রিক টন ধান ও 1,600 মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চাল বা ধানের সংকটের কারণে যে ধানের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি বিষয়টা তা নয়। বিষয়টা যে সরকার একটা দাম ঘোষণা করেছে, দেখা যাচ্ছে যে
সাধারণ মার্কেটে তার দাম তার থেকে বেশি ধানের, সেই ক্ষেত্রে কৃষকরা তারা ওই মাঠ থেকেই হয়তো বিক্রি করে দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে, এজন্য হয়নি। গত 17ই নভেম্বর আনুষ্ঠানিকভাবে সরকারি উদ্যোগে কুষ্টিয়ায় ধান চাল সংগ্রহ অভিযান শুরু হয়। চলবে আগামী বছর 28শে ফেব্রুয়ারি পর্যন্ত। এনটিভি নিউজ ডেস্ক। 21শে অগস্ট গ্রেনেড হামলা মামলায় উচ্চ আদালত ন্যায় বিচার করেছে বলে মনে করে বিএনপি। দলের সিনিয়র নেতারা বলেছেন, ফ্যাসিবাদী আমলে রাজনৈতিক কারণে তারেক রহমান সহ বিএনপিকে জড়ানো হয়েছিল এই মামলায়। হামলার সাথে বিদেশি শক্তি জড়িত ছিল বলে অভিযোগ করেন তারা। আলাদা অনুষ্ঠানে এসব বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। 21শে আগস্টে গ্রেনেড হামলা হয়েছিল এবং সেই হামলাটা ছিল পরিকল্পিতভাবে কোনো বিদেশি শক্তির দ্বারা। সেই গ্রেনেড হামলায় কখনোই বিএনপি ইনভলভ ছিল না। একটা বিদেশি শক্তি এই অপকর্মটা করে দেশনেত্রী খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক, আজকের বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান, ওনাকে ফাঁসাতে চেয়েছিল। এবং ফাঁসাতে চেয়েছিল না শুধু, একটা ভুল মিথ্যা মামলা তৈরি করে সাজানো একটি গল্প তৈরি করে সেই গল্পের উপরে ভিত্তি করে তাকে সাজাও দিয়ে দিয়েছিল। কাহার আকান্তকে নিয়ে যেদিন তাকে তদন্তকারী অফিসার বানানো, সেদিনই বোঝা গেছে যে সরকারের অশুভ একটি মনোভাব রয়েছে। তারা জনাব তারেক রহমানকে এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দকে মানে জোর করে রাষ্ট্রশক্তি দিয়ে তারা সেটিকে করবে, কি বলে যে তাদের উপর তারা সাজা দিবে, শাস্তি দিবে, এটাই ছিল তাদের উদ্দেশ্য। আমি বলবো যে ন্যায় বিচার হয়েছে। 21শে অগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 আসামির সবাইকে খালাস দিয়েছে হাইকোর্ট। যে প্রক্রিয়ায় দ্বিতীয় দফায় অভিযোগপত্র দেওয়া হয়েছিল এবং বিচার হয়েছিল তা আইনসম্মত না হওয়ায় এবং আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে না পারায় খালাস দেওয়া হয়েছে বলে রায়ে উল্লেখ করা হয়। রায়ে ন্যায় বিচার পেয়েছেন বলে জানান আসামি পক্ষের আইনজীবী এবং তাদের স্বজনেরা। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাভেদ। 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণা উপলক্ষে রোববার সকালে আদালতে আসেন আসামিদের স্বজন এবং তাদের আইনজীবীরা। সকাল 11টায় রায় ঘোষণা শুরু করেন বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চ। সংক্ষিপ্ত রায়ে তারা সব আসামিকে খালাস দেন। কী কারণে খালাস দেওয়া হয়েছে তাও রায়ে উল্লেখ করে আদালত। এই টাস্কফোর্স ইন্টেলিজেন্স সেলে 200 দিন, 220 দিন, 261 দিন পর্যন্ত রাখা হয়েছে আসামিদের। ফলে তাদের কনফেশনের আইনগত কোনো মূল্য নাই। এবং আরেকটি ইন্টারেস্টিং প্রশ্ন এখানে আছে, এই টিএফআই সেলে যাদেরকে রাখা হয়েছিল, টর্চার করা হয়েছে যাদের, তারা একজন বলেছে আরেকজনকে দেখেছে, শুনেছে, কিন্তু কি কথা হয়েছে, কি কনস্পিরেসি হয়েছে তার কোনো উত্তর দিতে পারে নাই। টর্চার করে, ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সকে ব্যবহার করে যাকে ইচ্ছা তাকে সাজা দেওয়ার যে নীতি, এই নীতি কোনো সরকারের আমলে কারো জন্যই প্রযোজ্য হওয়া উচিত নয়। 2008 সন থেকে আজকে 2024, এই 16 বছর যেই ট্রায়াল আমরা দেখলাম, যেহেতু আজকে শেষ রায় আমরা পেয়েছি এবং আশানুরূপ সমস্ত আসামিদেরকে মাননীয় আদালত খালাস করে দিয়েছেন, ইনক্লুডিং নন অ্যাপিলিং অ্যাকিউজড, অর্থাৎ তারেক রহমান সাহেব এবং যারা কাজী কায়কোবাদ এবং অন্যান্য যারা আপিল করতে পারেননি তাদেরকেও এটা উনি খালাস দিয়েছেন। আমরা কোর্টের কাছে কৃতজ্ঞ। রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলায় আসামিদের সম্পৃক্ত করা হয়েছিল, যা রায়ে প্রমাণ হয়েছে বলেও মনে করেন আসামিদের আইনজীবীরা। তারেক রহমানের বিরুদ্ধে 4টি চার্জশিটের পরে তাকে এই মামলার মধ্যে এনে তাকেও মৃত্যুদণ্ড দিয়ে শেষ করতে চেয়েছিল, অর্থাৎ জিয়া পরিবারকে রাজনীতি থেকে চিরবিদায়ের জন্য ছিল। এই সরকার ছিল প্রতিশোধ পরায়ণ এবং তারা এটাকে ব্যবহার করেছে। রায়ের প্রতিক্রিয়ায় আসামিদের স্বজনরা জানান, এত বছর তারা পারিবারিক, সামাজিক ও মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। ন্যায় বিচার পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন তারা। এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে মামলাটি সম্পূর্ণ মিথ্যা ছিল, ভিত্তিহীন ছিল এবং আমরা ন্যায় বিচার পেয়েছি। এতে আমরা পারিবারিকভাবে খুশি হয়েছি। গত 21শে নভেম্বর এই মামলার শুনানি শেষ হলে রায়ের জন্য তা অপেক্ষমান ছিল। 2018 সালে তারেক রহমান সহ
19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড দিয়েছিল বিচারিক আদালত। 21শে আগস্ট গ্রেনেড হামলায় 24 জন নিহত হয়েছিলেন। এ ব্যাপারে রাষ্ট্র এবং আসামি পক্ষ কারোরই কোনো সন্দেহ নেই। তবে যে প্রক্রিয়ায় দ্বিতীয় দফায় চার্জশিট দেওয়া হয়েছিল এবং বিচারিক কার্যক্রম বিচারিক আদালতে হয়েছিল তা নিয়ে প্রশ্ন ছিল। শেষ পর্যন্ত এই প্রশ্নের সমাধান হলো হাইকোর্টে। হাইকোর্ট এই মামলায় সব আসামিকে খালাস দিয়েছেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, যারা নিহত হয়েছিলেন তাদের পরিবার কোন প্রক্রিয়ায় ন্যায় বিচার পেতে পারে? হাসান জাবেদ, এনটিভি নিউজ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা। আবারও গ্রেনেড হামলা মামলার রায় প্রসঙ্গ। গ্রেনেড হামলার পর মামলা হয়েছিল পৃথক 3টি। এর মধ্যে প্রথম 7 বছরের মধ্যেই তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয় মোট 6 বার। প্রথম তদন্ত হয় বিএনপি জামাত জোট সরকারের আমলে, কিন্তু কোনো প্রতিবেদন দাখিল হয়নি। তত্ত্বাবধায়ক সরকার আমলে নতুন তদন্তে সিআইডির এএসপি ফজলুল কবির 2008 সালের 11 জুন অভিযোগপত্র দাখিল করেন। ওই অভিযোগপত্রে মুফতি হান্নান সহ 22 জনকে অভিযুক্ত করা হলেও গ্রেনেডের উৎস ও মদতদাতাদের শনাক্ত করা হয়নি। 21 আগস্ট গ্রেনেড হামলার মামলা প্রেক্ষাপট নিয়ে রিপোর্ট করছেন মুকসিমুল হাসান। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে 2004 সালের 21শে আগস্ট। এতে মৃত্যু হয় 24 জনের, আহত হন তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা সহ অনেকেই। পরদিন 22 আগস্ট বিচারপতি জয়নুল আবিদিনকে চেয়ারম্যান করে 1 সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে সরকার। মাত্র 1 মাস 10 দিনের মাথায় ওই বছরের 2 অক্টোবর কমিশন সরকারের কাছে 162 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে বলা হয়, ভয়াবহ ওই গ্রেনেড হামলার পেছনে একটি শক্তিশালী বিদেশি গোয়েন্দা সংস্থা জড়িত ছিল। অভিযানটি পরিচালনা করা হয়েছিল ভাড়া করা দুর্বৃত্তদের মাধ্যমে। 2005 সালের 9 জুন আটক করা হয় জজ মিয়াকে। পরে এ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয় যখন গণমাধ্যমে উঠে আসে যে জজ মিয়ার বিষয়টি পুলিশের সাজানো। এরপর নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে 2008 সালে তাকে আসামি তালিকা থেকে বাদ দিয়ে অভিযোগপত্র জমা দেয় সিআইডি। পরে আদালতে এ মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। 2009 সালে মুক্তি পান জজ মিয়া। দীর্ঘ তদন্ত শেষে 2008 সালের 11 জুন মুফতি হান্নান সহ 22 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন সিআইডির জ্যেষ্ঠ এএসপি ফজলুল করিম। 2009 সালের 3 আগস্ট রাষ্ট্রপক্ষ মামলাটির অধিকতর তদন্তের আবেদন করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন। এরপর মামলাটির তদন্তের দায়িত্ব পান সিআইডি পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দ। তিনি 2011 সালের 3 জুলাই বিএনপি নেতা তারেক রহমান সহ 30 জনের নাম উল্লেখ করে মোট 52 জনের নামে হত্যা ও বিস্ফোরক আইনে 2টি অভিযোগপত্র দেন। এর আগের চার্জশিটে 22 জনকে অভিযুক্ত করা হয়েছিল। নতুনভাবে অভিযুক্তদের মধ্যে স্থান পান বিএনপি নেতা তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা হারিস চৌধুরী, জামায়াত ইসলামের সেক্রেটারি ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ উল্লেখযোগ্য। এতে জামাতের সাবেক সেক্রেটারি আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, জঙ্গি নেতা মুফতি হান্নান এবং জেএমবি সদস্য শহীদুল আলম বিপুলের মৃত্যুদণ্ড অন্য মামলায় কার্যকর হয়। মামলা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়। 13 দফা সময় বাড়িয়ে 2011 সালের 3 জুলাই সম্পূরক অভিযোগপত্র জমা দেওয়ার মধ্য দিয়ে গ্রেনেড হামলার মামলার তদন্ত শেষ করা হয়। বিচার কাজ শুরু হয় 2012 সালের 28 মার্চ। আলোচিত এ মামলায় 511 জন সাক্ষীর মধ্যে 225 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, আরও 20 জনের সাফাই সাক্ষ্য নেওয়া হয়েছে। 2018 সালের 10 অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1 রায় দেন। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। এছাড়া আরও 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন বিচারিক আদালত। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স, আসামিদের আপিল ও জেল আপিলের ওপর হাইকোর্টে গত 31 অক্টোবর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে রায় ঘোষণা করেছে আদালত। মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দেওয়া হয়েছে। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দেয় দেশ জুড়ে আনন্দ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা।
রায়ের খবর শুনে কুমিল্লার মুরাদনগরে মিষ্টি বিতরণ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। পরে মুরাদনগর DR উচ্চ বিদ্যালয় মাঠে শোকরানা ও দোয়ার আয়োজন করা হয়। বগুড়া জেলা বিএনপির কার্যালয় থেকে জেলার সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়। পরে শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। টাঙ্গাইলের শহরের শহীদ মিনার প্রাঙ্গণে মিষ্টি বিতরণ করে নেতাকর্মীরা। পরে দলীয় নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করে। প্রায় 9.5 মাস পর নিষেধাজ্ঞা উঠিয়ে নিলে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হলো আজ। নতুন নিয়ম অনুসারে নিবন্ধন সেরে সকালে 653 যাত্রী নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে গেছে বার আউলিয়া নামে পর্যটকবাহী জাহাজ। পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে জাহাজ রওনা দিয়েছে বলে জানান জেলা প্রশাসক। কক্সবাজার থেকে ইকরাম চৌধুরী টিপুর পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন জীবন আহমেদ। সেন্ট মার্টিন ভ্রমণ নিয়ে ছিল নানা গুজব। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে ভ্রমণ পিপাসুদের করেছেন বিভ্রান্ত। অবশেষে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে শুরু হলো পর্যটকবাহী জাহাজ চলাচল। নিবন্ধন প্রক্রিয়া শেষ করে যেতে হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপে। এর জন্য দেয়া হচ্ছে ট্রাভেল পাস। অ্যাপসের মাধ্যমে পর্যটকরা নিবন্ধন করতে পারবেন। রোববার সকালে কক্সবাজার শহরে নুনিয়াছড়ার BIWTC ঘাট থেকে 653 জন যাত্রী নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় পর্যটকবাহী জাহাজ। দীর্ঘ সময়ের পর সেন্ট মার্টিনে যেতে পেরে খুশি পর্যটকরা। গতকালকে আমরা বরিশাল থেকে আসছি কক্সবাজারের উদ্দেশ্যে, গতকাল কক্সবাজার করে আজকে অবশেষে আমরা সেন্ট মার্টিনে যাচ্ছি। সিজনের প্রথম যে শিপ, ওই শিপে যাচ্ছি। আশা করি বেশ ভালোই লাগবে, ভালো এনজয় করব। জেলা প্রশাসক জানান, পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে কক্সবাজার থেকে মৌসুমের প্রথম জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। পর্যটকদের জন্য তারা যাতে সেন্ট মার্টিনে কোনো রকম প্লাস্টিক ব্যবহার করতে না হয়, সেজন্য আমরা পাটের ব্যাগ তাদেরকে বিনামূল্যে জাহাজে সরবরাহ করব, যাতে করে কেউ প্লাস্টিক ব্যবহার করতে না হয়। সম্প্রতি নাফ নদীতে ডুবোচর জেগে ওঠায় নাব্য সংকট এবং মিয়ানমার সীমান্তে গোলাগুলির কারণে নিরাপত্তার অভাবে টেকনাফ থেকে জাহাজ চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। NTV নিউজ ডেস্ক। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় উচ্চ আদালত ন্যায় বিচার করেছে বলে মনে করছে বিএনপি। দলের সিনিয়র নেতারা বলেছেন, ফ্যাসিবাদী শাসনামলে রাজনৈতিক কারণে তারেক রহমান সহ বিএনপিকে জড়ানো হয়েছিল এই মামলায়। হামলার সাথে বিদেশি শক্তি জড়িত ছিল বলেও অভিযোগ করেছেন তারা। আবির আহমেদের রিপোর্ট। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দেওয়ার পর রোববার দুপুরে লন্ডন থেকে বিবৃতি দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবৃতিতে তিনি বলেন, 21শে আগস্ট গ্রেনেড হামলার রায়ে আবারও প্রমাণিত হলো তারেক রহমানের বিরুদ্ধে সকল মামলাই ষড়যন্ত্রমূলক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। স্বাধীনতা ফোরাম আয়োজিত আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। অন্তর্বর্তীকালীন সরকারকে অনেকে ভুল পথে নেয়ার চেষ্টা করলেও বিএনপি তাদের সঠিক পথে নেয়ার চেষ্টা করেছে বলে মন্তব্য করেন তিনি। 21শে আগস্টে গ্রেনেড হামলা হয়েছিল, সেই গ্রেনেড হামলা কখনোই বিএনপি ইনভলভ ছিল না। দেশ নেতৃত্ব খালেদা জিয়া এবং আজকের বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান ওনাকে ফাঁসাতে চেয়েছিল, এবং ফাঁসাতে চেয়েছিল না শুধু, একটা ভুল মিথ্যা মামলা তৈরি করে সাজানো একটি গল্প তৈরি করে সেই গল্পের উপরে ভিত্তি করে তাকে সাজাও দিয়ে দিয়েছিল। আর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের 28তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, আজকের রায়ের মাধ্যমে সত্য প্রতিষ্ঠিত হলো। একটা সাপ্লিমেন্টারি চার্জশিটের মাধ্যমে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে 21শে আগস্ট গ্রেনেড হামলা মিথ্যা মামলায় জড়িয়ে তারা কি সাজা দিয়েছিল, আজকে কিছুক্ষণ আগে রায় বেরিয়েছে। হাইকোর্ট সেই সমস্ত রায় খারিজ করে দিয়েছে। অর্থাৎ আইন যখন তার নিজস্ব গতিতে চলে, তখন সত্যিকার অর্থে মানুষ আইনের সেবা পায়। এছাড়া দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচারের নামে অবিচার হয়েছে ফ্যাসিবাদী শাসনামলে। এ সময় তিনি বলেন, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের এখতিয়ার সরকারের।
কাহারা খাদ্যকে নিয়ে যেদিন তাকে তদন্তকারী অফিসার বানানো সেদিনই বোঝা গেছে যে সরকারের অশুভ একটি মনোভাব রয়েছে। তারা জনাব তারেক রহমানকে এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দকে মানে জোর করে রাষ্ট্রশক্তি দিয়ে তারা সাজা দিবে, শাস্তি দিবে, এটাই ছিল তাদের উদ্দেশ্য। আমি বলবো যে ন্যায় বিচার হয়েছে। এদিকে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলীয় নেতাদের খালাস পাওয়ায় রাজধানীর বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। মেগা প্রকল্প থেকে 1,92,000 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। কমিটির পক্ষ থেকে আজ এই প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে তুলে ধরা হয়। রাজনীতিবিদ, ব্যবসায়ী ও আমলারা মিলে একটি স্বৈরাচারী ব্যবস্থা গড়ে তুলেছিলেন বলেও জানান কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আর এই প্রতিবেদনকে ঐতিহাসিক দলিল উল্লেখ করে এগুলো শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্য হওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা। নজরানা চৌধুরীর রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পরপরই বিগত 15 বছরে আওয়ামী লীগ সরকারের আমলে অর্থনৈতিক খাতে যে অনিয়ম দুর্নীতি হয়েছে তা বের করতে অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করে। রোববার প্রধান উপদেষ্টার সাথে দেখা করে এই প্রতিবেদন তুলে দেন কমিটির প্রধান সহ বাকি সদস্যগণ। জানান, বিগত সরকারের আমলে অর্থনীতির বিভিন্ন সূচকের ক্ষেত্রে তথ্য বিকৃত করা হয়েছে। উন্নয়নের আকৃতি বলা হয়েছিল, সেটি যে কোনো দিক থেকে যে কতভাবে কৃত্রিম এবং সেই অর্থে উদ্দেশ্য প্রণোদিত ছিল, এইটি আমরা এই পুরো জিনিসটার ভিতর দেখতেছি। কেন্দ্রায়িত স্বৈরাচারী সরকারের কাঠামো গড়ে উঠেছিল, যেটার সাথে যুক্ত হয়েছিলেন রাজনীতিবিদদের সাথে কিছু, একই সাথে আমাদের যারা আমলা আছেন তাদের একটা অংশ এবং ব্যবসায়ীদের একটা অংশ। এই ত্রিমুখী একটি সংশ্লেষ বাংলাদেশের অগ্রযাত্রাকে অনেক ক্ষেত্রে বন্ধ করে দিয়েছে, সংস্কারের পথকে আটকে দিয়েছে। কমিটির সদস্য ও অর্থনীতিবিদ অধ্যাপক মোস্তাফিজুর রহমান জানান, মেগা প্রকল্পগুলো থেকে বিভিন্ন কায়দায় বিদেশে অর্থ পাচার করা হয়েছে। এটার একটা বড় টাকা বাইরে চলে গেছে। আমরা একটা হিসাব করেছি যে এটা প্রায় $16 বিলিয়ন বলে এটা গিয়েছে। এই চক্র যদি আগে দেশে শ্যাডো ইকোনমিতে বিনিয়োগ করতো তাহলে এটা অবৈধ ছিল, কিন্তু অন্তত দেশে এই টাকাটা বিভিন্ন ভাবে খাটতো। এখন এটা বাইরে চলে যাচ্ছে, বিদেশ থেকে অর্থ পাচার করে টাকা ফেরত নিয়ে গেছে। আমরা কেন বিদেশ থেকে এই টাকা ফেরত আনতে পারবো না? সুতরাং সেটার দিকে আমার মনে হয় যে আমাদের সুনির্দিষ্ট পদক্ষেপ আমরা গ্রহণ করতে হবে। মাত্র 3 মাসের মধ্যে প্রতিবেদন উপস্থাপনের জন্য কমিটির সদস্যদের ধন্যবাদ দিয়ে প্রধান উপদেষ্টা এই প্রতিবেদনকে জাতির ঐতিহাসিক দলিল বলে উল্লেখ করেন। 3 মাসের মধ্যে সব রহস্য সামনে চলে আসে, এটি অবাক লাগে। এটা তো ঐতিহাসিক দলিল, কি বলার জন্য এটা তো ঐতিহাসিক দলিল, শুধু যা ঘটেছে তা না, যা ঘটে নাই তার জন্য ঐতিহাসিক দলিল, যা হয় নাই সেজন্য এটা প্রতি স্তরে আমাদের পাঠ্য হওয়া উচিত, যে নিজেকে আবিষ্কার করার জন্য একটা কারণ। কেন আমরা এটা প্রকাশ করতে পারলাম না? তা শুধুমাত্র অতিরিক্ত বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতির মূল্যায়ন করছে না, একই সাথে বর্তমান সরকারের সংস্কারের যে উদ্যোগ নিয়েছে তার বৃদ্ধিও রচনা করেছে। বাংলাদেশের অর্থনীতি খুব একটা খারাপ অবস্থায় নেই উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, তারা রাজনৈতিক সরকারের জন্য একটি ভালো পদচিহ্ন রেখে যেতে চান। একটা পদচিহ্ন রেখে যাব, পলিটিক্যাল গভর্নমেন্ট যদি অনুসরণ করে। যদি অনুসরণ না করে, আমাদের সংস্কার যদি মানুষের জন্য সুবিধার জন্য হয়, মানুষই পরে ওকে টেনে তুলে বলবে যে তোমরা এটা করছো না কেন। এটা আমরা সবার সাথে জেনে স্টেক হোল্ডার সহজে কনভিন্স হয়, মানুষ যদি কনভিন্স হয়, যেই সরকারই আসুক না কেন ওটাকে এটা সামনে এগিয়ে নিয়ে। আর্থিক ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংকের পরিকল্পনা তুলে ধরে গভর্নর জানান, দুর্বল ব্যাংকগুলোকে রক্ষার দায়িত্ব তাদের নয়, তাদের লক্ষ্য গ্রাহকের স্বার্থ রক্ষা করা। উই আর টু সাপোর্ট অল দ্য ডিপোজিটার্স। আমাকে ব্যাংকাররা প্রশ্ন করছে, আপনাকে ব্যাংক রক্ষা করবেন না? আমি বললাম যে ব্যাংক রক্ষা করার দায়িত্ব আমার নয়। ব্যাংক ক্যান বি মার্জ, ব্যাংক ক্যান বি লিকুইডেটেড, নিউ ইনভেস্টার্স ক্যান টেক ইট ওভার এন্ড সো অন সো ফর্থ। সো ব্যাংকের রক্ষা না, আমি ডিপোজিটরকে অবশ্যই আমরা রক্ষা করব। প্রতি 6 মাসে দেশের আর্থিক খতিয়ান জাতির সামনে তুলে ধরার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।
আমলারাই আমলাদের বেশি ক্ষতি করেছেন উল্লেখ করে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী বলেছেন, প্রশাসনকে রাজনীতির বাইরে রাখতে কাঠামোগত পরিবর্তনের সুপারিশ করা হবে। দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের 13তম বৈঠক শেষে এসব বলেন তিনি। আর দুর্নীতি দূর করতে এবং মানুষের চাওয়া অনুযায়ী পরিবর্তন আনতে প্রস্তাবনা দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমান। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। দুর্নীতি অনিয়ম দূর করে জনগণের প্রত্যাশা অনুযায়ী আমলাতন্ত্রকে সাজাতে 2 মাস আগে জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ে 13তম বৈঠক শেষে কমিশনের প্রধান জানান, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের রাজনৈতিক আবহের বাইরে রাখতে সুপারিশ করা হবে। কাঠামোগত পরিবর্তনের জন্য সুপারিশ করব, যাতে করে এই ধরনের আবহাওয়ার সৃষ্টি না হয়। তারপরেও থেকে যায় যে যত চেষ্টাই করি না কেন আমি, কিছু লোক থাকবে তারা চাবে। সেই জন্য এই যে উপরের দিকে যে সংবিধানের সংস্কারের কথা বলা হচ্ছে, নির্বাচনের সংস্কারের কথা বলা হচ্ছে, এইগুলো খুব গুরুত্বপূর্ণ। আমরা বলি কাক কাকের মাংস খায় না, আমলাদের উপরে সবচেয়ে বেশি জুলুম আমলারা করে। আর এতদিনের অনিয়মের পেছনে দোষ সরকারি কর্মকর্তাদেরও আছে উল্লেখ করে প্রশাসন থেকে দুর্নীতি দূর করার প্রস্তাবনা দেয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। নেতিবাচক হওয়ায় সুপারিশ করা হবে ক্যাডার শব্দটি বাদ দেবারও। ক্যাডার শব্দটা বাদ দিয়ে যার যে সার্ভিস, সিভিল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল সার্ভিস হেলথ, সিভিল সার্ভিস এগ্রিকালচার লাইক দিস, এটা একটা আমাদের বড় সংস্কার। আমি মনে করি এটাতে অনেকের মেন্টাল স্যাটিসফ্যাকশন হবে। এসি ল্যান্ড অফিস সম্পর্কে বাজে ধারণা, রেজিস্ট্রি অফিস সম্পর্কে খুবই বাজে ধারণা, এবং রেজিস্ট্রি অফিসের করাপশনটা এমন লেভেল, কোনো অভিযোগ নাই। এই আমাদের দোষটা কিন্তু সরকারি কর্মকর্তাদেরই বেশি। আমরা যদি শুধু রাজনৈতিক নেতৃত্বের বলছি, আমরাই তো টিকে রেখেছিলাম এই সরকার। আমিও তো ছিলাম না, স্যার ছিলেন না, অনেকেই ছিলেন না, কিন্তু আমাদের মতো কর্মকর্তারাই তো টিকে রেখেছে। তখন এক সুর, হঠাৎ করে 5ই আগস্ট আর 8ই আগস্ট পরে আরেক সুর। মানুষ পরিবর্তন চায় এবং পরিবর্তনের জন্যই এই পরিবর্তিত সরকার এসেছে। এদিকে জনপ্রশাসন সচিবের সাথে বৈঠকে পদোন্নতি, বেতন বৈষম্য দূর করা সহ 9 দফা দাবি বিবেচনার আশ্বাস দেয় 4 ডিসেম্বর মহাসমাবেশের কর্মসূচি প্রত্যাহার করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে যে ধরনের আলোচনা হচ্ছে তা পরিকল্পিত উল্লেখ করে তা দুদেশের সম্পর্কের জন্য ভালো কিছু বয়ে আনবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। গত কয়েক সপ্তাহ ধরে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশকে নিয়ে বিশ্বজুড়ে মিডিয়াতে প্রোপাগান্ডামূলক খবর ছড়ানো হচ্ছে, বিশেষত ভারতের মিডিয়াগুলোতে, যা পুরোপুরি পরিকল্পিত, যেখানে দেখানো হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছে। আদতে এসবের ফলে দুই দেশের সম্পর্কই খারাপ হচ্ছে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, সামনের কঠিন সময় পার করে দেশ ও জাতিকে সেনাবাহিনী নিরাপদ জায়গায় নিয়ে যেতে চায়। দেশের ক্রান্তিকালে দিন রাত সেনা সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় পরিশ্রম করে যাচ্ছেন বলেও জানান তিনি। রোববার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের সংবর্ধনা এবং সেনাবাহিনীর শান্তিকালীন পদক অনুষ্ঠানে তিনি একথা বলেন। সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে অনেক ভালো কাজ করে যাচ্ছে। দেশ ও জাতি গঠনে বিভিন্ন কাজে সেনা সদস্যরা নিয়োজিত আছেন বলেও জানান তিনি। আমাদের সম্মানিত করেছেন, আপনারা আমাদের দোয়া করবেন যেন আমরা ভবিষ্যৎ সময়ে, সামনে আরো সময় আছে, একটু ডিফিকাল্ট সময় পার করতে হবে আমাদের, এবং আমরা যেন দেশ এবং জাতিকে একটা ভালো জায়গায়, একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি, সেজন্য আমাদের জন্য দোয়া করবেন।